পিহু, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? কিছু কি হয়েছে? স্পৃহা স্পন্দনের বুকে মাথা রেখেই অনুনয়ের সুরে বলল, তোরা অনেক খারাপ ভাইয়া, অনেক খারাপ। আমাকে কেউ ভালোবাসে না, একটুও ভালোবাসে না। স্পন্দন অবাক হয়ে গেল এমন কথা শুনে। মনের মধ্যে অনেক প্রশ্ন উকি দিচ্ছে ওর। তার বোন কি তাহলে এই বিয়েতে সুখী নয়? ভাবতে ভাবতে বলল, কি এমন হয়েছে যে তোর মনে হচ্ছে তোকে কেউ ভালোবাসে না? প্রশ্নটা শুনে স্পৃহা চমকে উঠল। দ্রুত স্বাভাবিক হয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। এভাবে কান্নাকাটি করাটা উচিত হয়নি। স্পন্দনের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। সোজা হয়ে দাঁড়িয়ে দ্রুত চোখের পানি মুছে নিল ও। জোরপূর্বক হেসে বলল, তেমন কিছু হয়নি ভাইয়া, তোদের দেখে একটু ইমোশনাল হয়ে গেছিলাম, তাই কি বলতে কি বলেছি। স্পন্দনের কথাটা কোনোভাবেই বিশ্বাস হলো না। সে তার বোনকে ভালোভাবেই চেনে। ওকে কখনো এত আবেগী হতে দেখেনি স্পন্দন। সাধারণত মেয়েদের মতো স্পৃহার মধ্যে আবেগ অনুভূতি কখনোই খুঁজে পায়নি ও। কিন্তু কিছু তো একটা হয়েছে, যা তার অজানা। কিন্তু এখানে এত মানুষের সামনে কিছু জিজ্ঞেস করা যাবে না, তাই নিজেকে সামলে একটু স্বাভাবিক হয়ে নিল ও। আহির দূর থেকে স্পৃহাকে এভাবে কাঁদতে দেখে অবাক হয়ে যায়। ওর ভেতরে হাহাকার করে ওঠে স্পৃহার অনুযোগ শুনে। কেন এভাবে কাঁদছে মেয়েটা? চশমার আড়ালে টলমলে অক্ষিদয় বারবার ঝাপসা হয়ে আসছে ওর। অনিলা পাশে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রাখলো। আহির অসহায় দৃষ্টিতে অনিলের দিকে তাকিয়ে বলল, স্পৃহা ভালো নেই আনিলা, ও একটুও ভালো নেই। আনিলা মলিন হাসলো আর বলল, তোমাকে আগেই বলেছিলাম আহির, এভাবে পিহু কখনো সুখী হবে না। একটা মেয়ের মন সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? ও তোমাকে চাই, কিন্তু এখন তার পরিবর্তে পেয়েছে অন্য একটা পুরুষকে। এটা মেনে নেওয়া ওর জন্য কতটা কঠিন বুঝতে পারছো? জেদের বশে বিয়েটা করেছে, এখন পরিস্থিতিটা ভালোভাবে উপলব্ধি করে কষ্ট পাচ্ছে মেয়ে। কষ্ট পেতে দেব না আমি ওকে, ওর চোখের পানি সহ্য হয় না আমার। অনিলা আনমনে বলল। আর তুমি, তোমার কি হবে? আহির চোখের কোণে জলটা মুছে শুকনো হেসে বলল, নিজের ভালোবাসাকে সমর্পণ করছি অন্য এক ব্যক্তির কাছে, নিজেকে করেছি পরপুরুষ। এখন ওর দিকে তাকানো। নিজের ভালোবাসাকে সম্পূর্ণ করেছে অন্য এক ব্যক্তির কাছে, নিজে হয়েছে পরপুরুষ। এখন ওর দিকে তাকানো অন্যায়, ওকে নিয়ে ভাবা অন্যায়, ইভেন ওকে ভালোবাসাটাও আমার জন্য অন্যায়। কোনো অধিকারই তো অবশিষ্ট নেই। তবু ওর সুখের মাঝে সুখ খুঁজবো আমি, ওর হাসির মাঝে আনন্দ আর প্রাপ্তির মাঝে তৃপ্তি। এই তো জাস্ট এইটুকু চাই। প্রণবের গাড়িটা একটা একতলা বাগান বাড়ির সামনে এসে থামলো। বাড়িতে প্রবেশ করতে করতে প্রান্তিকে ফোন দিল ও। খেয়েছিস? প্রান্তি গাল ফুলিয়ে বলল। খাই বা না খাই তাতে তোর কি? তোর তো কিছু যায় আসে না। প্রণব রাগী স্বরে বলল, ঠাটিয়ে দিব এক চর। বলেছি না আমার ফিরতে দেরি হবে, না খেয়ে ওয়েট করতে নিষেধ করেছিলাম। এখন কটা বাজে, আইডিয়া আছে তোর? প্রান্তি বিরক্তি নিয়ে বলল। তোর জন্য ওয়েট করছিলাম না, একটা বিষয় নিয়ে একটু টেন্স আর আপসেটও। প্রণব ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? পিহুর কথা বলছিলাম না তোকে, ও আজ ফোন দিয়েছিল। কেন যে ওর কথাগুলো অস্বাভাবিক লাগছিল। এত টেনশন হলে ওর বাড়িতেই গিয়ে দেখে আসতে পারিস। প্রান্তি চোখ বড় বড় করে বলল। আরে মাথা খারাপ নাকি? আমি যাব ওর বাসায়? ওর পরিবার সম্পর্কে কি বলেছিলাম ভুলে গেছিস? প্রণব কিছুক্ষণ ভেবে বলল, কি যেন বলেছিলি? পিহুর ভাই ছাড়া ওকে কেউ পছন্দ করে না। ওর বাবা মা আর একটা ফুপি ওদের বাড়িতে থাকে। ফুপিটা তো পুরাই দজ্জাল টাইপ। একবার আমরা যাওয়ার পর পিহুকে কত কথা শুনেছিলাম। এরপর থেকেই প্রণব বিরক্ত হয়ে বলল। এসব কি ভাষা ইউজ করিস তুই? ফার্দার এসব ল্যাঙ্গুয়েজ শুনলে তোর খবর আছে। প্রান্তি জিহ্বায় কামড় দিয়ে বলল। মানে আসলে ওই আর কি। কোথায় আছো এখন? আছি এক জায়গায়, এখন রাখি। খেয়ে নিস তুই। ফোনটা পকেটে গুজে কলিং বেল বাজালো। একজন মধ্যবয়সী মহিলা দরজা খুলে দিল। প্রণব তার দিকে তাকিয়ে বলল, আপনার ম্যাডাম কোথায়? জেগে আছেন নিশ্চয়ই। মহিলাটি হালকা হেসে বলল, অনেক অভিমান করেছে তোমার উপর, যাও গিয়ে রাগ ভাঙাও। প্রণব পকেট থেকে এক হাত ঢুকিয়ে অন্য হাতে গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে ভেতরে ঢুকতে লাগলো। শেষ মাথায় একদম কর্নারের রুমটা ঢুকতেই দেখলো একজন মহিলা উল্টো করে বিছানায় শুয়ে আছে। প্রণব এগিয়ে গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। মহিলাটা তার হাত ছাড়িয়ে একটু দূরে সরে বসলেন।
প্রণব তাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে বললেন, আরে এত রাগ! মিসেস মেহরিন তার একমাত্র ছেলের ওপর অভিমান করেছেন বুঝি? মিসেস মেহেরিন মুখ ঘুরিয়ে অভিমানী সুরে বললেন, ছেলে তো সেলিব্রিটি, তার কি মনে থাকে তার মায়ের কথা? সরি, অডিশন নিয়ে কতটা ব্যস্ত আছি বলে বোঝাতে পারবো না। আদ্রের বিয়েটাও অ্যাটেন্ড করতে পারিনি সেজন্য। মিসেস মেহেরিন এবার অবাক তাকালেন। প্রণব আমতা আমতা করে বলল, আমি সারাদিন কিছু খাইওনি, অনেক খিদে পেয়েছে কিন্তু। এখনো রেগে থাকবে তুমি? মিসেস মেহেরিন রাগী স্বরে বললেন। এখন তো আরো বেশি রাগ হচ্ছে, সারা দিন না খেয়ে ছিলি তুই। বলেই একজন সার্ভেন্টকে ডেকে খাবার আনালেন। প্রণব বাবু হয়ে বসে আহ্লাদি স্বরে বলল, খাইয়ে দাও না। এহেন কাণ্ডে মিসেস মেহেরিন হেসে দিলেন। প্রণবকে খাইয়ে দিতে দিতে বললেন, প্রান্তি কেমন আছে রে? অনেকদিন দেখা করতে আসে না। আছে, প্রান্তির জন্যই তো ওই বাড়িতে থাকতে হয় আমার, নয়তো। কথাটা আর শেষ করলো না ও, আনমনেই খেতে লাগলো। মিসেস মেহেরিন প্রসঙ্গ পাল্টাতে বললেন, এবার একটা বিয়ে শাদি কর, এভাবে আর কতদিন? আদ্রও বিয়ে করে ফেলেছে, দেখেছিস? প্রণব ভ্রু কুঁচকে বলল, এমনভাবে বলছো যেন আমি বুড়ো হয়ে গেছি। কদিন পর আমার জন্য আর মেয়ে খুঁজে পাওয়া যাবে না। সেটা বলিনি, বিয়ের বয়স তো হয়ে গেছে তোর, তাই না? বয়স হয়েছে, আরও হোক। মন মতো মেয়ে না পেলে বিয়ে করছি না। শান্ত শিষ্ট ভদ্র ভালো একটা মেয়ে, সাধারণ মেয়ে হলেও যার মধ্যে অসাধারণ কিছু থাকবে, এমন মেয়ে যদি পাই তবেই ভেবে দেখব, নয়তো নয়। স্পৃহা আর আদ্রকে কিছুক্ষণ আগেই নিজেদের বাড়িতে নিয়ে এসেছে স্পন্দন। রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই আদ্র ঘরে চলে গেল। স্পৃহা খাওয়া দাওয়া শেষ করে উঠে দাঁড়াতেই ওর অনুরিমা বেগম ব্যঙ্গ করে বললেন, তোর বিয়েটা ভালোই ভালোই হয়েই গেল তাহলে। আমি তো আরও ভাবলাম তোর মতো উড়নচণ্ডী মেয়ে বাইরে কোনো অকাজ করে থাকবি, এত সহজে তোর ভাগ্যে বিয়ে নেই। স্পন্দন ফুঁসে ওঠে এমন কথা শুনে রাগান্বিত স্বরে বললেন, ফুপি, তোমার পিহুকে নিয়ে এত ভাবতে নিষেধ করছি না। আমার বোন, আমি বুঝে নেব। অনুরিমা মুখ বাঁকিয়ে পাশ ফিরে তাকালেন। স্পৃহা কিছু না বলেই নিজের ঘরে চলে গেল। স্পৃহার বাবা মা স্পন্দন অবাক চোখে তাকায় ওর যাওয়ার দিকে। স্পৃহা সবসময় অনুরিমার কথা সরাসরি উত্তর দিতে দেয়, কিন্তু আজ দিল না। ওর এত শান্ত ভাব স্পন্দনের সন্দেহ আরও জোরালো করে দিল। সে স্পৃহার পিছু পিছু কিছুটা এগিয়ে গিয়ে ওকে ডেকে বলল, তোকে কিছু বলার ছিল পিহু। স্পৃহা ঘাড় ঘুরিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, বলো। তুই কি এই বিয়েটাতে সুখী না? স্পৃহার চোখ দুটো ছলছল করে উঠল। নিজেকে অনেক অসহায় লাগছে ওর। স্পন্দনকে কি সব সত্য বলে দেওয়া উচিত? এছাড়া আর কোনো উপায় তো নেই। স্পৃহার জেদের বসে নেওয়া ভুল সিদ্ধান্তটা, আহিরের ব্যাপারটা সবটা বলে দিলে কেমন রিয়্যাক্ট করবে স্পন্দন? স্পৃহা বারবার দ্বিধাপূর্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। সবটা খুলে বলে দিতে চাইছে স্পন্দনকে, কিন্তু কথাগুলো গলায় আটকে যাচ্ছে শুধু। স্পন্দনও তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে ওকে। স্পৃহার মতো স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে কিছু বলার জন্য এমনই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, ব্যাপারটা কিছুতেই হজম হচ্ছে না ওর। ভাইয়া, তোকে কিছু বলার ছিল। স্পন্দন সন্দিহান দৃষ্টিতে তাকিয়েই বলল, এই নিয়ে 3বার বলে ফেলেছিস এক কথা, এখন কি বলার আছে সেটা বল। স্পৃহা এবার ভীত দৃষ্টিতে তাকালো, চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে নিতে নিজেকে স্বাভাবিক করলো। ধীর কণ্ঠে বলা শুরু করলো। এমন সময় আদ্র সেখানে উপস্থিত হয়। স্পৃহাকে দেখা মাত্রই আশেপাশে পরিস্থিতি বিবেচনা না করে হুট করে বলে ফেলে সে, স্পৃহা, এত দেরি করছো কেন? কখন থেকে ঘরে বসে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি আসছোই না। অপেক্ষা করতে করতে মেরেই ফেলতে চাচ্ছ নাকি আমায়? এহেন কথা শুনে স্পৃহা চোখ বড় বড় করে একবার আদ্র তো আরেকবার স্পন্দনের দিকে তাকাচ্ছে। স্পন্দন এমন পরিস্থিতিতে খানিকটা অপ্রস্তুত হয়ে গেছে, সেটা বুঝতে পেরেই স্পৃহার কান গরম হয়ে আসছে। আদ্র হয়ে স্পৃহার দৃষ্টি অনুসরণ করে পাশে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠল। কিছুটা ভ্যাবাচাকা খেয়ে ক্যাবলা মার্কা হয়ে একটা হাসি দিয়ে বলল, ভাইয়া, আপনি এখানে স্পৃহার সাথে কথা বলছেন বুঝি? তাহলে স্পন্দন ঠোঁটের কোণে হাসি রেখা টেনেই বলল, আরে তেমন গুরুত্বপূর্ণ কিছু বলছি না, তোমরা যাও, গুড নাইট। স্পন্দন দ্রুত পা চালিয়ে যেতেই স্পৃহা রক্তচক্ষু নিয়ে আদ্রের দিকে তাকালো। ওর চোখে মুখে রাগ স্পষ্ট। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকেই বিরক্তি নিয়ে নিজের দুহাত ঝাড়া মারল। পর মুহূর্তে গটগট করে নিজের রুমে চলে গেল।
আদ্র নিজের বোকামির কথা ভেবে মাথা চুলকাতে চুলকাতে স্পৃহার পেছন পেছন ঘরে গেল। আমতা আমতা করে আসলে আমি বুঝতে স্পৃহা কটমট করতে থাকা মুখশ্রীর দিকে তাকিয়ে বাকি কথাটুকু এক ঢোকেই গিলে ফেল আদ্রহ। আর সেটা বের করার সাহস হলো না তার। স্পৃহা কয়েকটা পা এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, কি বুঝতে পারেননি আপনি? আপনি জানেন আপনি কি করেছেন? উনি আমার বড় ভাই হন, তার সামনে আপনি ওসব বলেছেন? মানে সিরিয়াসলি? আদ্রের মুখটা ছোট হয়ে গেল। অপরাধী সুরে বলল, তুমি যেভাবে বলছো ওভাবে তো আমি বলিনি। এত কিছু তো মিন করিনি। আমি তো ভাইয়া তো ওইটাই বুঝেছে যেটা আমি মিন করেছি, তাই না? আর আপনারই বা অমন লাগামহীন কথা মুখ থেকে বের হচ্ছিল কেন? আসলে মাথাটা অনেক ধরেছে, ব্যথা সহ্য হচ্ছিল না, তাই কি বলতে কি বলছি। স্পৃহা এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো আদ্রের দিকে। সেই ক্লান্ত মুখশ্রী ও ব্যতীত চোখ জোড়া রেখে স্পৃহার মনে প্রচণ্ড মায়া সৃষ্টি হলো। কয়েকটা মুহূর্ত শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে স্পৃহা নরম স্বরে বলল, শুয়ে পড়ুন, আমি কপালে মলম লাগিয়ে দিচ্ছি, ভালো লাগবে। আদ্র চোখ তুলে তাকালো স্পৃহার দিকে। স্পৃহার প্রস্তাবটা ভারী পছন্দ হলো তার। সে তো শুধু পেইন কিলার চাইতে চেয়েছিল, কিন্তু আশার থেকে প্রাপ্তিটা একটু বেশি হয়ে গেল হয়তো। খুশি মনে বিছানায় পা এলিয়ে দিতেই স্পৃহা তার বসে বসলো। কপালে হাত ছোঁয়াতেই আনমনে আদ্রের মুখ থেকে এক অদ্ভুত আবদার বেরিয়ে এলো। তোমার কোলে মাথা রাখার অধিকার দেবে আমায়? বিস্মিত হতবাক হতভম্ব হয়ে গেল স্পৃহা। আদ্রের কপালের উপর চলতে থাকা আঙ্গুলগুলো অনাকাঙ্ক্ষিতভাবেই থেমে গেল। অবাক চোখে তাকালো আদ্রের ঘনপল্লব বেষ্টিত চোখ জোড়ায়। আদ্র চোখ বন্ধ রেখে পুনরায় বলল, ভয় হয় আমার, জানো, প্রচুর ভয় হয় তোমাকে স্পর্শ করতে। যদি আবার ছোঁয়া তোমার অসুস্থের কারণ হয়। তোমার ওপর আমার অধিকার, তুমি একান্তই আমার। অথচ তোমার মনে আমার জন্য একটু মাত্র বিন্দু পরিমাণও জায়গা নেই। তুমি একান্তই আমার। শব্দ তিনটো নিশ্চয়ই বিলাসিতা, তাই না? স্পৃহার চোখ দুটো পানিতে ভরে উঠল। আজ ওর জন্য বিনা অপরাধে একটা মানুষ কষ্ট পাচ্ছে। কি দরকার ছিল আদ্রকে নিজের জীবনের সাথে জড়ানোর? নিজের প্রতি রাগ হচ্ছে এখন। হাত দুটো মুষ্টিবদ্ধ করে বেলকনিতে চলে গেল স্পৃহা। চোখের কোল ছাপিয়ে যে অশ্রুকণা ছুটছে সেটা দেখানোর কোনো ইচ্ছে নেই ওর। চোখ মেলে স্পৃহাকে না দেখেই কষ্ট লাগলো আদ্রের। ভীষণ কষ্ট লাগলো। মেয়েটাকেও ভালোবাসে এমনটা না, তবে ভালোবাসতে তো চায়, আর ভালোবাসাও পেতে চায়। কিন্তু সেটা কি আদৌ সম্ভব? স্পৃহা কি কোনোভাবেই কোনো দিন তার হবে? কেটে গেছে বেশ কয়েকটা দিন। এই কয়েকদিন সংসারে কাজকর্মে অনেকটাই আয়ত্ত করে ফেলেছে স্পৃহা। নিজের বাড়িতে এক রাতের বেশি থাকা হয়নি তার। পরের দিনে শাশুড়ি মায়ের জরুরি তলবে ফিরে আসতে হয়েছে তাকে। বিষয়টা নিয়ে মনে তেমন কষ্টও নেই। বেরিয়ে যাওয়ার আগে স্পন্দন শুধু স্পৃহার কপালে একটা চুমু দিয়ে বলেছিল, কি হয়েছে তোর আমি জানি না, তবে যে কোনো পরিস্থিতিতে একটা কথাই মনে রাখবি, পৃথিবীতে যদি তোর পাশে কেউ না থাকে তবু ছায়ার মতো আমি থাকবো তোর পাশে। আমার বিশ্বাস আছে তোর ওপর, তুই ভুল কিছু করতে পারিস না। স্পৃহার বুক ভার হয়ে আসছিল এমন কথা শুনে। তবুও নিজেকে সামলে নিয়েছিল সে। সকাল সকাল ঘুম থেকে উঠে পাশে আদ্রকে না দেখে ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে গেল স্পৃহার। এত সকালে কোথায় চলে গেছে? প্রশ্নটা বারবার মাথায় আসছে। ভাবতে ভাবতেই ফ্রেশ হয়ে রুমে ফিরে এলো স্পৃহা। আদ্রকে দেখে অবাক চোখে তাকালো সে। ব্ল্যাক জিন্স পরনে শুভ্র রঙের একটা শার্টের হাতা ফোল্ড করায় ব্যস্ত আদ্র। স্পৃহা তা দেখে বলল, এত সকালে কোথায় যাচ্ছেন? আপনি তো এই সময় বের হন না। আদ্র আয়নার দিকে তাকিয়ে চুলগুলো আঙ্গুল দিয়ে ব্রাশ করতে করতে বলল, যাচ্ছি আজ। শুধু আমি না, তুমিও যাচ্ছ। বিষয়টা আরও এক ধাপ বৃদ্ধি পেল স্পৃহার। এগিয়ে এসে বলল, আমি যাচ্ছি মানে? কোথায় যাচ্ছি আমরা? আমি চাই তুমি পড়াশোনা কন্টিনিউ করো। মাকে বলে এলাম। প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়েছে, তাই এখন তুমি ভার্সিটিতে যাচ্ছ। স্পৃহা ভাবলেশীনভাবে দাঁড়িয়ে রইল। ব্যাপারটা সে তেমন খুশি নয় যেমনটা আদ্র আশা করেছিল। তবু আদ্রের মনক্ষুণ্ণের কারণ আর হতে ইচ্ছে করে না তার। সেজন্যই জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে সম্মতি জানালো। প্রায় ১.৫ মাস পর ভার্সিটিতে স্পৃহাকে দেখে প্রান্তি, নীর আর আহানের চক্ষুজোড়া চড়ক গাছ। চোখ বড় বড় করে তাকিয়ে স্পৃহার দিকে। এতদিন পর স্পৃহাই এসেছে, সেটা অবাক করার বিষয় ঠিকই, কিন্তু স্পৃহার হলুদ চুড়িদারের পাশাপাশি মাথায় ঘোমটা টেনে আসাটা ওদের শখ লাগানোর জন্য যথেষ্ট। ওকে আদ্রের গাড়ি থেকে নামতে দেখেছে সবাই।
আহান হতভম্ব দৃষ্টিতে বজায় রেখে গাড়ির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি স্বপ্ন দেখছি না তো, নাকি সত্যি সত্যই ভার্সিটিতে আইসে ওয়ে আমারে কেউ চিমটি কার্ড